আজ আমরা ডুব দেব ১৭ শতকের এক যুগান্তকারী উপন্যাসের গভীরে, আফরা বেনের লেখা অরুণকো দ্য রয়্যাল স্লেভ। চলুন শুরু করা যাক। প্রশ্নটা বেশ ভাবার মতো, তাই না? একজন নারী, যিনি আবার রাজার গুপ্তচর হিসেবে কাজ করতেন, তিনিই লিখছেন দাসদের মুক্তির কথা। মানে কিভাবে সম্ভব এটা? এই কাহিনীর পেছনে আসলে লুকিয়ে আছে লেখিকা আর তার সৃষ্টির এক অসাধারণ গল্প। তো অরুণকোর জগতে ঢোকার আগে চলুন একটু জেনে নিই এর পেছনের মানুষটিকে নিয়ে, মানে এর যিনি স্রষ্টা, সেই অসাধারণ লেখিকা আফরা বেনকে। সত্যি বলতে তার জীবনটা কোনো উপন্যাসের থেকে কম রোমাঞ্চকর ছিল না। একবার ভাবুন তো, সেই ১৭ শতকের একজন নারী, তিনি কিনা সুরিনামের মতো একটা দূর উপনিবেশে যাচ্ছেন, রাজার হয়ে গুপ্তচরবৃত্তি করছেন, আবার ঋণের দায়ে জেলেও যাচ্ছেন, আর সবশেষে নিজের লেখার জোরে ইংল্যান্ডের প্রথম পেশাদার নারী লেখকদের একজন হয়ে উঠছেন, আর তাকে সমাধিস্থ করা হচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। এই যে এত অভিজ্ঞতা, এত কিছু দেখা, এটাই তাকে অরুণকোর মতো একটা গল্প বলার জন্য একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়েছিল। আচ্ছা, আফরা বেনের কথা তো হলো, এবার চলুন উপন্যাসের মূল চরিত্র অরুণকোর জগতে প্রবেশ করা যাক। এমন একটা গল্প যার শুরুতে ছিল শুধু প্রেম, সম্মান আর বীরত্ব। অরুণকো কিন্তু শুধু নামে রাজপুত্র ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ বীর, যেমন সাহসী তেমন শিক্ষিত, আর প্রজাদের কাছে ছিলেন দেবতার মতো। আর তার ভালোবাসার মানুষ ইমোইন্ডা, সে ছিল সৌন্দর্য আর গুণের এক দারুণ মেলবন্ধন। বলা যায় তাদের প্রেমটা ছিল একেবারে নিখুঁত, গভীর। এই লাইনটা দেখুন, আমাদের তরুণ মার্সের কাছে সে এক সুন্দর কৃষ্ণ ভেনাস। লেখিকা এখানে তাদের প্রেমকে তুলনা করছেন প্রাচীন রোমান দেবতাদের সাথে, যুদ্ধের দেবতা মার্স আর প্রেমের দেবী ভেনাস। মানে এই একটা লাইনই বুঝিয়ে দেয় যে তাদের ভালোবাসাটা কতটা শক্তিশালী আর মহাকাব্যিক ছিল। কিন্তু সব ভালো গল্পের মতোই এই আদর্শ জগৎটাও বেশিদিন টিকল না। এরপরেই নেমে এলো বিশ্বাসঘাতকতার কালো ছায়া, যা অরুণকোর জীবনকে একেবারে চুরমার করে দিল। তো এই রয়্যাল ভেল জিনিসটা আসলে কি? এটা ছিল কোরাম্যান্টিয়ানের একটা শক্তিশালী প্রথা। মানে রাজার তরফ থেকে কোনো নারীর কাছে এটা পাঠানো হলে তাকে আসতেই হবে, এটা অস্বীকার করার কোনো উপায়ই ছিল না। আর এই প্রথাই হয়ে দাঁড়ালো দুই প্রেমিকের বিচ্ছেদের কারণ, তাদের জীবনের প্রথম বড় বিশ্বাসঘাতকতার শুরু। ভাবুন একবার, অরুণকোকে পরপর দুটো ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়েছিল। প্রথমটা এলো তার নিজের পরিবার থেকে, তার দাদুর কাছ থেকে, যা তার ভালোবাসা কেড়ে নিল। আর দ্বিতীয়টা এলো এক বিশ্বস্ত বন্ধুর কাছ থেকে, যে তার স্বাধীনতা, তার রাজকীয় পরিচয় সব কিছু কেড়ে নিল। দাসত্বের সবচেয়ে ভয়াবহ দিকগুলোর একটা হলো পরিচয় মুছে ফেলা। আপনার নাম, আপনার অতীত সবকিছু কেড়ে নেওয়া হয়। অরুণকো এবং ইমোয়েন্ডার নাম বদলে রাখা হলো সিজার আর ক্লিমেন, যেন তাদের আগের জীবনটার কোনো অস্তিত্বই ছিল না। এখান থেকে গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। কাহিনীর পটভূমি এবার সুরিনাম উপনিবেশ, যেখানে অপেক্ষা করছিল আরও নাটকীয়তা। এত কিছুর পরেও হাজার হাজার মাইল দূরে দাস হিসেবে তাদের আবার দেখা হয়। এটা ছিল অন্ধকারের মধ্যে এক ঝলক আলোর মতো। কিন্তু সেই আনন্দটাও বেশিক্ষণ থাকল না। যখনই তারা জানতে পারল যে তাদের সন্তান আসছে, এক নতুন ভয়, এক নতুন শঙ্কা তাদের গ্রাস করল। একজন রাজপুত্রের জন্য এর চেয়ে বড় অপমানের আর কি হতে পারে যে তার সন্তান, তার রক্ত, জন্ম থেকেই একজন দাস হবে। যখন অরুণকো বুঝতে পারল যে তাকে দেওয়া স্বাধীনতার সব প্রতিশ্রুতি আসলে মিথ্যা, তখন সে ঠিক করল আর নয়, এবার তাকে বিদ্রোহ করতেই হবে। আর এখান থেকেই গল্পটা পৌঁছে যায় তার সবচেয়ে নাটকীয় আর মর্মান্তিক অংশে, স্বাধীনতার জন্য এক মরিয়া সংগ্রাম, যার পরিণতি ছিল ভয়াবহ। ১৫০ জন, সংখ্যাটা হয়তো খুব বড় মনে হচ্ছে না, কিন্তু একবার ভেবে দেখুন, সেই সময়ে ১৫০ জন নারী, পুরুষ আর শিশু নিজেদের জীবন বাজি রেখেছিল একটু মুক্তির আশায়। এটা আসলে অরুণকোর নেতৃত্বের প্রতি তাদের আস্থা আর স্বাধীনতার জন্য তাদের তীব্র আকাঙ্ক্ষার একটা প্রমাণ। অরুণকোর ভাষণটা ছিল একেবারে আগুন ছড়ানো। সে সবাইকে মনে করিয়ে দেয় এই দাসত্বের জীবনের চেয়ে স্বাধীনতার জন্য লড়াই করে মরাও অনেক সম্মানের। আর এই কথাগুলোই যেন বিদ্রোহের আগুনে ঘি ঢেলে দিয়েছিল। কিন্তু বিদ্রোহটা সফল হয়নি। অরুণকোকে প্রথমে শারীরিকভাবে, পরে মানসিকভাবে একদম ভেঙে দেওয়া হয়। সে তার ভালোবাসার মানুষটাকে নিজের হাতে হত্যা করতে বাধ্য হয়, শুধু তাকে আরও বড় অপমান থেকে বাঁচানোর জন্য। আর শেষে অকল্পনীয় নির্যাতনের শিকার হয়েও সে কিন্তু মাথা নত করেনি, একজন রাজপুত্রের মতোই মৃত্যুবরণ করে। অরুণকোর জীবনের গল্পটা হয়তো সেখানেই শেষ, কিন্তু তার কাহিনীর প্রভাব আজও প্রাসঙ্গিক।
চলুন দেখি ১৭ শতকের এই গল্পটা কেন আজও এত গুরুত্বপূর্ণ। এই কাহিনীটা শুধু একটা ট্র্যাজেডি নয়, এটা ছিল ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাসগুলোর মধ্যে একটা, যা দাসদের মানুষ হিসাবে দেখিয়েছিল। এটা দাসপ্রথা আর উপনিবেশবাদের নিষ্ঠুরতাকে খুব সাহসের সাথে প্রশ্ন করেছিল। আর অবশ্যই এটা আফরা বেনকে নারী লেখকদের পথিকৃৎ হিসাবে প্রতিষ্ঠা করেছিল। উপন্যাসের একেবারে শেষে বর্ণনাকারী একটা কথা বলেন, যা আসলে পুরো গল্পটার কষ্টটা তুলে ধরে। এভাবেই মৃত্যু হল এই মহান মানুষের, যিনি আরও ভালো ভাগ্য পাওয়ার যোগ্য ছিলেন। অরুণকর মৃত্যু ছিল এক বিরাট অবিচারের প্রতীক, যা তার প্রাপ্য ছিল না। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আফরা বেনের আসল উদ্দেশ্য কী ছিল? তিনি কি দাসপ্রথা বিলুপ্তির মতো কোনো রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিলেন, নাকি শুধুমাত্র একজন মহান কিন্তু দুর্ভাগা মানুষের প্রতি সম্মান জানাতে চেয়েছিলেন? উত্তরটা হয়তো এই দুয়ের মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে।